প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির ঈদ স্পেশাল আয়োজন তিব্বত স্নো মিউজিক ভিউ। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আর আজ তো অবশ্যই ঈদের বিশেষ আয়োজনে আমি একা নেই, বিশেষ আয়োজনে আমার সঙ্গে বিশেষ একজন আছেন। তো তার গল্পটা ছোট্ট করে একটু শুরু থেকেই বলি। এই মন তোমাকে দিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের কালজয়ী গান। সেই গানটি তিনি কণ্ঠে তুলে নিলেন। তিনি কি মন দেবেন, উল্টো দর্শকরা তাকে মন দিয়ে বসলো। এরপরে তিনি গাইলেন শ্রদ্ধেয় রুনা লায়লার এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। তাতে যেন দর্শকরা মন উজাড় করে তাকে ভালোবাসা দিয়ে দিল। আর এরপরেই তিনি নিজের আলোয় আলোকিত হলেন, নিজের গান দিয়ে সবার মনে পাকাপোক্ত জায়গা করে নিলেন। নাটক, ওটিটি, চলচ্চিত্র প্রত্যেকটি মাধ্যমে তার গান এখন আমরা পাই এবং তার গান শুনলে পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়। আমাদের সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় এবং ব্যস্ততম সঙ্গীত শিল্পী মাহাতিম সাকিব। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই ছিলাম। আপনার ইন্ট্রোডাকশন শুনে আরেকটু আপ্লুত হয়ে গেছি। থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। ইটস নট কাইন্ড ওয়ার্ডস, ইটস ট্রু না। আই জাস্ট পোর্ট্রেট ইওর জার্নি। ওকে, আজকের দিনটা কেমন ছিল? ঈদের দিনটা কেমন ছিল? ইট ওয়াজ বিউটিফুল। আমি যেহেতু একটু মাংসাশী, আমার গরুর মাংস খুব পছন্দ, সো আমার টিপিক্যালি কোরবানি খুব ভালো যায়। আচ্ছা, আজকে কি মানে খাওয়া তো হয়েছে অবশ্যই, কোন আইটেম গুলো পছন্দ? বিফের তো অনেক রকমের আইটেম আছে, ঈদের সময় কোন রেসিপি ছাড়া চলে না? না না, মাংস ভুনা আর খিচুড়ি, দ্যাটস ইট। খিচুড়ি, মাংস ভুনা। আচ্ছা, কুরবানির ঈদের সময় স্পেশালি মায়ের হাতের কোন আইটেমটা মাস্ট হ্যাভ? মা একটা কাবাব করেন, ওইটা ইজ আ মাস্ট হ্যাভ, এন্ড খিচুড়ি, মাংস তো আছে অফ কোর্স। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমার একটা ছোট ভাই আছে, হি ইজ প্রিটি ইয়াঙ্গার দ্যান মি আর কি, আমার থেকে অনেক ছোট। অনেক ছোট। তো ওই যে মারামারির ব্যাপারটা আসলে নেই একদমই নাকি? তো অনেকটা ছোট। না না না, মারামারি তো নাই, বরঞ্চ আসলে আমাদের ফ্যামিলির তিনজনেরই, মানে আমার বাবা, মা এবং আমি, আমাদের সবারই আসলে কনসার্ন একটাই, সেটা হচ্ছে উনি আর কি। ওকে, তো ঈদের দিনের কথা তো শুনলাম, এখন আমি একটু মাহাতিম সাকিবের ছোটবেলার ঈদে চলে যেতে চাই। ছোটবেলার ঈদের কোন মেমোরিগুলো এখন সব থেকে বেশি মনে পড়ে? ছোটবেলায় যখন রিলেটিভরা সবাই গ্রামের বাড়িতে যেতাম আমরা, ওই ব্যাপারগুলোকে অনেক মিস করি, বিকজ এখন সবাই ব্যস্ত। ইনফ্যাক্ট হয়তো অ্যাট টাইমস সবাই যখন এক হয় তখন দেখা যায় আমি সময় করতে পারি না, বা যেহেতু উই আর এন্টারটেইনার্স, আমাদেরকে আসলে সবার যখন ফ্রি টাইম হয় তখন আমাদেরকে কাজ করতে হয়। সো সেই জায়গাটা মেনেই যেহেতু স্টার্টেড দিস ক্যারিয়ার, সো এই জায়গাটায় আসলে কমপ্লেইন করার কিছু নেই। আই এম নট কমপ্লেইনিং, বাট এই প্রফেশনটার কারণে হয়তো অনেকটাই ওই এন্ডগুলো আমরা মিস করে যাই। আই থিঙ্ক ইউ ক্যান এগ্রি উইথ মি অ্যাজ ওয়েল। সো সেই জায়গা থেকে ওই ব্যাপারগুলোই সবাই একসঙ্গে গ্রামের বাড়িতে যাওয়া, 4-5টা দিন একসঙ্গে কাটানো, অ্যান্ড মোটামুটি টাচ বেস, কে কার জীবনে কি করছে এটা জানতে পারা। এখন হয়তো বা মাসে বছরে দুবারও হয়তো কথা হয় না, এরকমও রিলেটিভ আছে যাদের সঙ্গে হয়তো একটা সময় মনে হতো এর সাথে কথা হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। তো সেই ব্যাপারগুলোকে খুব মিস করি আর কি। আচ্ছা, ছোটবেলার ঈদের গল্প তো শুনলাম। ছোটবেলায় কি কোনো ওই যে থাকে না যে কাজিনদের মধ্যে সমবয়সী একটু মানে মারামারি, হাতাহাতি, এই ব্যাপারগুলো ছিল নাকি মাহাতিম সাকিব যেরকম ঠান্ডা শান্ত মেজাজের সে তেমনই ছিল? আমি সবসময় আসলে একটু শান্তশিষ্টই ছিলাম। ক্লাস 3-4 এর পর থেকে আসলে আমার মনে নাই আমি কারোর সঙ্গে মারামারি করেছে। ছোটবেলায় ওই বড় কাজিনদের ধরে ধরে পেটাতাম, বিকজ আদর করতে তো সবাই, সো দ্যাটস ওয়াই ওইটার একটা অ্যাডভান্টেজ নিতাম আর কি। বাট ক্লাস 3-4 এর পর থেকে আসলে এই ব্যাপারটাও চলে গেছে, তারপর থেকে ওই হৃদ্যতাটাই ছিল আর কি। এই যে ঈদের সময় সবার সাথে আনন্দ, তো মজার কোনো কথা মনে পড়ে না এখন? ওই সময়কার প্রত্যেকটা মেমোরি আসলে মজার। স্পেসিফিক কোনো একটা মেমোরি নিয়ে হয়তো বা কথা বলাটা একটু ডিফিকাল্ট হবে, বিকজ ইটস আ সিরিজ অফ মেমোরিজ, তাই না? মানে অনেক কিছু একসঙ্গে হয়েছে, অনেক কিছু একসঙ্গে একটা সুতায় বাঁধা ছিল, জন্যই আসলে এই মেমোরিজগুলো এত স্পেশাল। সো স্পেসিফিক একটা দুটো ঘটনা বলাটা একটু ডিফিকাল্ট। গ্রামে যেরকম করে ক্রিকেট খেলতাম, পুকুর ছিল ওখানে,
আমি সাঁতার জানতাম না, তারপরেও আমার খুব মোহ থাকতো যে সবাই যখন নামবে তখন আমিও নামবো তাদের সাথে। ঈদের সকালবেলা খিচুড়ি খাওয়া, গ্রামের বাড়ির খিচুড়িটা বাসার মতন না, বাসার খিচুড়িটা ইজ ভেরি ওয়েল কুকড, ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। গ্রামের খিচুড়িটা অনেক বড় কোয়ান্টিটির মানুষের জন্য করা হতো, সো ওইটা would be somewhat unfinished, but still it would taste special because you're having it with your loved ones. So এইরকম কিছু মেমোরিজ হয়তো আছে। স্পেসিফিক দুষ্টামি বান্দরামি করার আমার এক্সপিরিয়েন্স তো খুব কম, সো স্পেসিফিক একটা দিনের কথা বলাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, গানটা তো ছোটবেলা থেকেই সাথী নাকি? হ্যাঁ, মোর অর লেস আমি স্কুল লাইফের আগে থেকে গান শেখার চেষ্টা করছি আর কি। ওকে, তো যারা গান গায় বা সংস্কৃতির যে কোনো শাখাতেই বলি, তো সবসময় ফ্যামিলি গ্যাদারিং এ তাদের প্রতি একটা রিকোয়ারমেন্ট থাকে কিছু না হতে একটা গান শোনাও। তো ব্যাপারটা নিশ্চয়ই এরকম ছিল, খুব স্বাভাবিক তাই না? তো ছোটবেলায় কোন গানগুলো মাহাতিম সাকিব গাইতো, বা থাকে না যে ঈদের একটা গ্যাদারিং সবাই বলছে একটা গান শোনাও, সে সময় মাহাতিম সাকিব যে গান শোনাতো, তো আজকে একটু রিকোয়েস্ট থাকবে ঈদের আয়োজনে আমাদেরকে সেই মেমোরেবল গান শোনাতে। সে সময় তো টু বি অনেস্ট আমি ছোটবেলায়, এটা অনেকে বিশ্বাস করবেন না, আমি ছোটবেলায় গাজাল করতাম শুধু। আমি ওই ওস্তাদ গোলাম আলী খান সাহেবের গাজাল করতাম, মেহেদী হাসান সাহেবের গাজাল করতাম, এইসব গাইতাম আর কি ওই সময়। তখন বাংলা গান কেন যেন কেউ আমার থেকে শুনতে চাইতো না, আমার ফ্যামিলি মেম্বাররা আর কি। বাট ওইসব গ্যাদারিং এ আমার ফরমায়েশ আসতো গাজাল শোনার আর কি। বাট আমি আপনাকে একটা বাংলা গান শোনাতে পারি যদি আপনি বলেন। এই গানটা আই ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট যে এই গানটা আপনার ছেলে সে খুব পছন্দ করে, সো দিস ওয়ান্স ফর হিম ব্রাদার। ও থ্যাংক ইউ। ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও প্রিয়, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। By the way, he is only 3. Yes, you know. You told me. Yes, you told me. But he sings like বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও। Oh, that's so cute. That's so cute. এই গানটির জন্য আপনি স্পেশালি অনেক ভালোবাসা পেয়েছেন দর্শকদের কাছ থেকে, তাই না? দেয়ালের দেশ চলচ্চিত্রে এই গানটি ছিল, এবং যদিও আমি মাহাতিম সাকিব সম্পর্কে জানি যে সে খুব একটা সিনেমা বা নিজের কাজ দেখতে সে শাই ফিল করে, ইফ আই এম নট রং। এই গানটার জন্য আমি বলবো যে আলাদা রকমের একটা উচ্ছ্বাস সবাই প্রকাশ করেছে, এবং সিনেমাটা যারা দেখেছে খুব রিলেটেবল ছিল প্রত্যেকটা ওয়ার্ডস সিনগুলোর সাথে। তো কেমন ধরনের রিয়াকশন পেয়েছেন? যে থাকে না যে কিছু রিয়াকশন যেগুলো ভোলার মতো না, এই গানটা নিয়ে যেহেতু আলাদা উদ্বেগ ছিল দর্শকদের। বেশ কিছু মানুষের রিয়াকশন শুনেছি আফটার আ কনসার্ট, 2-3টা কনসার্টের পরে এমন হয়েছিল যে আমরা ওই তো ব্যাক স্টেজে তো কিছু মানুষ অ্যাক্সেস পানি বা কিছু মানুষকে অ্যাক্সেস দিতেই হয়, ওনারা একটা ছবি তুলতে চান একটুখানি, হয়তো বা ওনাদের ভালোবাসাটা জ্ঞাপন করতে চান, তো এটা আমাদের কাছেও আসলে স্পেশাল লাগে। সো ওরকমই কোন একটা মুহূর্তে আমি বেশ কিছু রিয়াকশন এই গানটার ব্যাপারে পেয়েছি স্পেসিফিকলি, বিকজ এটা একটু ডিফারেন্ট একটা গান, বাংলা ছবিতে এরকম গান শোনা খুব বেশি হয়তো যায় না। সো সেই জায়গা থেকে এরকম একটা স্পেশাল গানের জন্য আমরা খুবই টেন্স ছিলাম যে এই গানটার রিয়াকশন কি হতে পারে, বাট যে রিয়াকশনটা আমি পেয়েছি ইট ইজ মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড যে লাইভ শোটার ব্যাপারে বলছিলাম, ওটার পরে আমাকে একজন এসে স্পেসিফিকলি বলছিলেন যে আপনার এই গানটা শুনে আমার কেন যেন প্রত্যেকবারই চোখে পানি চলে আসে। ওনার জীবনের গল্পের সঙ্গে হয়তো উনি রিলেট করতে পারেন, বাট গানটাও ওইভাবেই স্পেশাল। স্পেসিফিকলি ইমন দাদার কথা না বললেই না, ইমন চৌধুরী উনি এত সুন্দর করে শ্যুটটা করেছেন, অ্যান্ড উনি আর্টিস্টের মাঝখান থেকে আসলে গায়কিটা নিংড়ে বের করতে পারেন জন্য হয়তো আমিও আমার গলাটাও একটু সুন্দর শোনা যাচ্ছে। সো সেই জায়গা থেকে উনাদের ক্রেডিট। মিশুক মনি দ্য ডিরেক্টর, হি ওয়াজ ফিনোমিনাল। সবকিছু মিলিয়ে গানটা এমন হয়েছে যে আপনি মুভির গল্পের সঙ্গেও আপনি রিলেট করতে পারবেন, আবার অন দি আদার সাইড আপনার জীবনের যে স্ট্রাগল গুলো থাকে, আপনার জীবনের যে যুদ্ধগুলো থাকে, সেগুলোর সঙ্গে আপনি রিলেট করতে পারবেন আর কি। আপনার অপূর্ণ ভালোবাসা বা আপনার ভালোবাসার গল্পের সঙ্গে আপনি রিলেট করতে পারবেন ইজিলি। সো ওভারঅল ইটস আ ভেরি স্পেশাল সং ফর মি, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট।
জঙ্গলিতেও তো আমরা মাহাতিম সাকিবের গান পেয়েছি, সেই গানটা নিয়ে একটু শুনি। জঙ্গলির গানটা ইজ ভেরি স্পেশাল। জঙ্গলির গানটা একে তো প্রিন্স মাহমুদের গান, মানে এইটা আমি কোট করছি অ্যালবাম কাভার থেকে। ছোটবেলায় অ্যালবাম কাভার যখন কিনতাম তখন অ্যালবাম কাভারে লেখা থাকতো প্রিন্স মাহমুদের গান। সো জঙ্গলির মায়া পাখি ইজ প্রিন্স মাহমুদের গান। এটা আসলে আমার মতন একটা ঠুনকো একটা আর্টিস্টের জন্য এইটুকু ক্যারিয়ারে এত বড় একটা জিনিস পেয়ে যাওয়া, যে প্রিন্স মাহমুদ আমাকে নামে চেনেন, এটা আমি ওনাকে ফোন করলে উনি আমার ফোনটা ধরেন, এটা একটা বিশাল বড় ব্যাপার আমার জন্য। সো এই গানটা এটাও একটা ডিফারেন্ট ঘরানার গান। মানুষ প্রথমত তো আমার থেকে এরকম গান এক্সপেক্ট করবেন না যে আমি একটা বাবার চরিত্রের জন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাইছি। এরপরে আবার এই ধরনের গান আমি লাস্ট কবে শুনেছি আই ক্যানট রিকল, যে মেয়েকে উদ্দেশ্য করে এরকম একটা মায়া জড়ানো একটা গান, যেটা ইজ ভেরি সুইট অ্যান্ড হ্যাজ আ ভেরি ডিপ রুটেড মেসেজ অ্যাট দ্য সেম টাইম। সো সব মিলিয়ে এটাও আমার জীবনের অন্যতম স্পেশাল কাজগুলোর মধ্যে একটা। অনেক অনেক লাইভ কনসার্ট করা হয়, আর দেখা যায় যে এক একটা গানের রিয়াকশন আসলে যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে মানুষ রিয়াকশন দেয়। তো দর্শক শ্রোতাদের কাছ থেকে পাওয়া একটা ভিন্ন রকমের রিয়াকশন, যেটা মাহাতিম সাকিব কখনো ভুলবে না। এটা আমার ক্যারিয়ারের খুব প্রথম দিককার একটা গল্প। এটা হচ্ছে একদম 2018 সালেরই, মানে এই মন তোমাকে দিলাম নিয়েই একটা রিয়াকশন, যেটা আমার জন্য খুব স্পেশাল। তখন ইউটিউবে একটা কমেন্ট এসেছিল এই মন তোমাকে দিলামের, যে গানটা আমরা আপলোড করেছিলাম ওইটার কমেন্ট সেকশনে। কমেন্টটা ছিল এরকম যে, আমি সাম মেজর XYZ, আমার এখন একটা কোর্স চলছে, আমি দেশের বাইরে আছি, এখানে ইন্টারনেট অ্যাক্সেস খুব একটা নাই, বাট আমি আপনার গানটা লাস্ট টাইম যখন দেশে গেছি তখন ডাউনলোড করে নিয়ে এসেছি। প্রত্যেকবার আমি যখন শুনি তখন আমার দেশের কথা মনে পড়ে, আমি কাঁদি এবং আমি আপনার গানটা শুনি, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, এই টাইপের একটা মেসেজ ছিল। কোনো একজন মেজর লিখেছিলেন এরকম একটা মেসেজ, অ্যান্ড ইট ওয়াজ সো স্পেশাল। যারা দেশকে সার্ভ করেন তাদেরকে একটুখানি এন্টারটেইন করতে পারা, এটার থেকে বড় কিছু আসলে হতে পারে না। প্রেশাস, ভেরি প্রেশাস, ভেরি প্রেশাস। আচ্ছা, আমাদের জীবনে যেমন সুন্দর অভিজ্ঞতা থাকে তেমনি থাকে তিক্ত অভিজ্ঞতা। তো মাহাতিম সাকিবের ক্যারিয়ারে কোনো একটি তিক্ত অভিজ্ঞতা যেটার সম্মুখীন সে হয়েছে? তিক্ততা তো আসলে পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে। আমার কাছে এটাই অনেক বড় পাওয়া যে আমি যাই ভুলভাল গাইছি 5 জন মানুষ এটা শুনতে চাইছেন। সো এখানে আসলে তিক্ততা তো অনেক দূরে। আমি প্রত্যেক দিনের জন্য সৌভাগ্যবান যে না, আমার জীবনে আরো একটা দিন আসছে যখন আমি ঘুম থেকে উঠে দেখছি না যে না জাস্ট একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম, আসলে কেউই শোনে না আমার গান, অ্যাকচুয়ালি বাস্তবে আমার গান মানুষ শুনছে, কিছু মানুষ আমায় চেনেন। এটার মানে এখানে আসলে বাজে কোনো অ্যাসপেক্ট বের করে নিয়ে আসা সম্ভবই না, টু বি অনেস্ট। এই পজিটিভিটিটা থাকলেই আসলে খুব আনন্দ নিয়ে বাঁচা যায়। আচ্ছা, যখন আপনি এই মন তোমাকে দিলাম গিয়েছেন, তখন কি মানে এটা ইমাজিনারি বাউন্ডারিতে ছিল যে সামথিং গোয়িং টু বি হ্যাপেন্ড, মানে সামথিং বিগ গোয়িং টু বি হ্যাপেন্ড, বা একদম আমি সোজা ভাষায় বলে যে জীবনটাই কিন্তু বদলে গেছে, এরকম কি কোনো আইডিয়া ছিল বা কিছু মনে হয়েছিল? আমি সত্যি কথা বলতে আমার অনেক বড় আর্টিস্ট হওয়ার স্বপ্ন, রাইট? আমি একদম ছোটবেলা থেকে 2012-13 সালের দিকে আই টুক দ্য ডিসিশন, অ্যাক্টিভ ডিসিশন, যে না আমি দিস ইজ আ ক্যারিয়ার দ্যাট আই এম গোনা পারসিউ। অ্যান্ড ওই বয়সে the only thing you can think of is to become the best. So তারপরে তো এখন যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বুঝি যে ইটস নট আ বক্সিং রিং। সো এখানে আমি অন্য কারোর সঙ্গে কম্পিট করছি না, ইটস জাস্ট মি কম্পিটিং টু মেক এ বেটার কোয়ালিটি প্রোডাক্ট, মেক এ বেটার কোয়ালিটি অডিও, মেক এ বেটার কোয়ালিটি ভিডিও। এটাই আসলে চেষ্টা। আমি সবসময় চাইতাম যে থিংস উড গো বিগ, বাট এত আগে এতটা পেয়ে যাব এইটা টু বি অনেস্ট আমি কখনোই কল্পনা করিনি। অফকোর্স এটার একটা ড্রব্যাকও আছে, মানে ওয়েন ইউ গেট থিংস রিয়েলি ইজি, বা একটা সময় এক্সপেকটেশনের যেই বাউন্ডারিটা থাকে ওইটা রিচ করার আগেই যখন ইউ টেন্ড টু গেট থিংস, আপনার উপরে প্রেশারটাও অনেক বেশি চলে আসে। এখন দ্যার ইজ লিটল রুম ফর মিস্টেকস ফর মি। আমি হয়তো বা কোনো একটা কথা বললেও সেটাকে একটু মেপে বলতে হয়। ওইটুকু বাউন্ডারি জন্যই আসলে আমি প্রথম দিকে চাইনি যে থিংস গো দ্যাট বিগ দ্যাট আর্লি, বাট হয়ে যেটা গেছে সেটা ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, অ্যান্ড সেকেন্ডলি আই এম
আই এম ভেরি হ্যাপি, অ্যাজ আই টোল্ড ইউ যে প্রত্যেক দিনের জন্য আই এম থ্যাঙ্কফুল। বাট মোটা দাগে যদি বলতে হয় যে নট এট অল, আমি মানে স্বপ্নেও চিন্তা করিনি এত তাড়াতাড়ি আমি এতখানি মানুষের মাঝখানে পৌঁছাতে পারবো, মানুষের ভালোবাসা পাবো। এই যে বলছিলেন যে 2013 দিকে আপনি ডিসিশন নিয়েছেন যে না আমি এই কাজটাই করতে চাই, আমি গানই করব, তো এই ব্যাপারটা কিভাবে হলো যে গানের সাথে পার্মানেন্ট ভালোবাসা বা একটা ডিসিশন নেয়া, এটা আসলে কিভাবে হয়েছিল? দুটো তিনটে কি ফ্যাক্টর আছে এখানে। যেমন প্রথম হচ্ছে আমার একাডেমি ইয়ার্স, মানে যখন আমি গান শেখা শুরু করি, ইট ওয়াজ বিফোর স্কুল অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার। সো তখন 7-8 বছরের একটা বাচ্চাকে প্রত্যেকদিন গানের ক্লাসে পাঠানো, মানে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার গানের ক্লাসে পাঠানো, তার কাছে এর থেকে বড় বিরক্তির আর কিছু নাই আর কি। তো জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগতো। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট, বাসায় কোনো গেস্ট আসলে আই ক্যান সি আমার বয়সী কাজিনরা অন্য রুমে খেলছে, ওয়াইল আমি আঙ্কেল আন্টিদেরকে বসে বসে গান শোনাচ্ছি হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে। আমার প্রচন্ড বিরক্ত লাগতো এই জিনিসটা। তো 2010-এ আই অ্যাটেন্ডেড আ রিয়ালিটি শোতে পারফর্ম করার পরে এরপরে ব্যাক টু ব্যাক আই উড গেট শো কলস, রাইট, মানে ইভেন্টের জন্য আমাকে ডাকা হতো। সো ওই অ্যাসপেক্টটা না আমি সামহাও এনজয় করা শুরু করলাম, যে না স্টেজে গান গাইছি, মানুষ রিঅ্যাক্ট করছে, একটা অ্যাড্রিনালিন রাশ অল দ্য টাইম, ওই জিনিসটা খুব টানা শুরু করলো। তো তখন থেকে আই স্টার্টেড আইডেন্টিফাইং যে না আই অ্যাম সামওয়াট অফ আ পারফর্মার, যেটা আমার ভেতরে প্রথম থেকেই আছে, মানে পারফর্ম করার যে তাগাদাটা এটা আমার মধ্যে প্রথম থেকেই আছে। তো এরপরে 2013 সালে আই ওয়াজ গোয়িং থ্রু পিউবার্টি, তখন আমার মানে কণ্ঠস্বর মোটা হওয়ার জন্য ছেলেদের যেটা হয় যে গলাটা ভেঙে যায়, তখন আমি প্রায় 7-8 মাস গান গাইতে পারিনি। অ্যান্ড ওই সময় আই মিসড সিঙ্গিং। তো তখন থেকেই আসলে মেইনলি ডিসিশনটা নেওয়া যে না এই জিনিসটাকে ওপরে ওপরে বললেও যে আমার ভালো লাগে না, ভেতরে ভেতরে সামহাউ আই ফেল ইন লাভ উইথ দিস থিং। সো তখন থেকেই আসলে আই টুক দি অ্যাক্টিভ ডিসিশন যে না যদি ক্যারিয়ার পারসিউ করতে হয় তাহলে দিস ইজ হোয়াট আই এম গোনা ডু। ওই যে দূরত্ব বাড়লে সম্পর্কের মর্ম বোঝা যায়। একদম 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 একদম। তো সেটাই হয়েছে। মাহাতিম সাকিবের তো অনেক ফ্যান আছে, মাহাতিম সাকিব কার ফ্যান? নুসরাত ফতেহ আলী খান সাহেবের ফ্যান, মাহাতিম সাকিব উস্তাদ গুলাম আলী খান সাহেবের ফ্যান। মাহাতিম সাকিব হয়ে ওঠার পেছনে কার ইন্সপিরেশন আছে বা কার অবদান সে মনে রাখবে সব সময়? বাবা, মা, উস্তাদজি, আমার সামট, আমার ফ্রেন্ডস, আমার এন্টায়ার ইকোসিস্টেম। মানে এখানে একজন মানুষ দিয়ে আসলে এত বড় রেকগনিশন আমি আমার জায়গা থেকে যেখান থেকে আমি উঠে এসেছি সেই তুলনাতে, মানে দ্য কাইন্ড অফ মিউজিক আই ইউজ টু ডু, সেখান থেকে আজকে যে ধরনের গান বাজনা আমি করি এইটুকু করার জন্যে ইউ নিড টু বি ভেরি বিগ, রাইট? সো ওই জায়গা থেকে আমি অনেক দূর এসেছি এবং এইটুকু জার্নি আমি একা কোনোদিনই কনকার করতে পারতাম না। এখানে অনেকগুলো মানুষের অবদান আছে। হ্যাঁ, স্পেসিফিকলি কাকার কথা বলতে হয়, মানে আমার উস্তাদজি যিনি আমায় গান শেখাতেন বলছি পাস্ট টেন্স, বিকজ উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে। আমার কথা বলা, আমি কিভাবে কথা বলবো, কিভাবে আমি বসবো, কিভাবে কোন দিকে তাকাবো, সবকিছুই আসলে এই লোকটা একটা সময় ডিকটেট করেছেন, অ্যান্ড ফর দ্য বেটার। মানে আমাকে একদম মানুষ বানানোর জন্য এই যে মানে স্কাল্পচারটা আমি ছিলাম ওটাকে শেপ করা এই মানুষটার হাতে কমপ্লিটলি। আর আই এম ব্লেসড উইথ দ্য বেস্ট প্যারেন্টস এনিওয়ান কুড গেট। আই হ্যাভ অলওয়েজ বিন ফ্রি। আমার বাবা মা কখনো আমাকে কোনো কিছুতে বাধা দেননি, এই স্বাধীনতাটা আমি সবসময় পেয়েছি। অ্যান্ড যেহেতু আমার ইন্টেনশনস কখনো আসলে রং ছিল না, আমার ফ্যামিলি হয়তো এটা আইডেন্টিফাই করতে পেরেছে, দ্যাটস ওয়াই তারা বাধা দেননি। আই আমি আমার কাজটা আমার মতন করে করতে পেরেছি। সো ইয়া, তারপরে দেয়ার আর মাল্টিপল ফ্রেন্ডস যাদের নাম নিতে হবে একে একে। সো ওরা তো ফ্রেন্ডস, ওরা জানে হু দে আর, সো লেটস নট টক অ্যাবাউট দেম, বাট দেয়ার ইজ আ লট অফ পিপল যাদেরকে মেনশন করতে হবে এই কোয়েশ্চেন আনসারে। ওকে, একটু উত্তর পেয়েছি। আমি নেক্সট যে কোয়েশ্চেনটাতে আসতাম তার আগে আমি দর্শকদের জন্য একটু বলি যে যারা মাহাতিম সাকিবের গান শোনেন কিন্তু পার্সোনালি চেনেন না বা দেখার সুযোগ হয়নি, তো এরকম ডিসেন্ট এবং ডাউন টু আর্থ মানুষ এই সময়টাতে খুবই কম পাওয়া যায়। তার যদি চায়ের প্রয়োজন হয় সে সেটে বলে যে আমাকে কি একটু চা দেওয়া যাবে স্যার? সো এই যে বিনয় বা এই যে বলছিলেন যে একজনের স্কাল্পচারটাকে শেপে নিয়ে আসা, সেটা কি পুরোপুরি আপনি ক্রেডিটটা আপনার ওই চাচাকেই দিতে চান, বা এই বিষয়টি এখন আমরা আসলে সবার থেকে ডিফারেন্স খুঁজে পাই আপনার মধ্যে? হাউ ইট হ্যাপেন্ড? না, হোয়াটস ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। মানে আপনাকে আমার ফ্যাক্ট তো বলতে হবে, আই ক্যান নট ফ্যাব্রিকেট থিংস।
তো উনি আমার লাইফে যা করে গেছেন এটা আর কেউ এত বড় ইম্প্যাক্ট আসলে কেউ কারোর লাইফে রাখে বলে আমার মনে হয় না। আমি সোমবারের জন্য প্রত্যেক দিন মুখিয়ে থাকতাম যখন কাকা আমাকে ক্লাস করাতে আসতেন। সোমবার মানে ইটস এ ফেস্টিভ্যাল ফর মি। মানে বিকেল থেকে ইউ উইল সি আমার মধ্যে একটা চাঞ্চল্য কাজ করছে। স্কুল থেকে এসে যে টায়ার্ডনেসটা থাকতো ওইটা I would shrug it off. আমি শাওয়ার টাওয়ার করে I'll get ready. যে কাকা আসবেন, আমরা আবার বসবো, উনি তবলা বাজাবেন, আমি হারমোনিয়াম বাজাবো, আমরা সঙ্গত করবো একসাথে। কাকা 5টা কথা বলবেন, আমি রেয়াজ না করলে বকা দেবেন, রেয়াজ করলে প্রশংসা করবেন। মানে এই মানুষটার অনেকটা ইম্প্যাক্ট আমার মধ্যে, মানে অনেক বড় একটা ইম্প্যাক্ট আমার মধ্যে। সো ইটস আ ফ্যাক্ট, এটা আসলে না বলার কোনো অপশন তো নাই ফার্স্ট অফ অল। আর যদি এটাকে অস্বীকার করি তাহলে আমার অস্তিত্বকে আমার অস্বীকার করতে হবে। সো আই ক্যানট ডু। এই যে আপনি সবাইকে স্যার বলে সম্বোধন করেন, এটা কি কারণে? এটা আমি ছোটবেলার সিরিজ দেখেছিলাম, একটা ব্রিটিশ সিরিজ, ওখানে দেখতাম ওই ক্যারেক্টারটা স্যার বলে সম্বোধন করতে। দ্যাটস ওয়াই। ওকে। আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ এনি ফেসবুক অ্যাকাউন্ট, ইউ হ্যাভ অনলি ফেসবুক পেজ। দেয়ারস আ ব্যাক স্টোরি। সো আপনি কি সেই ব্যাক স্টোরিটা আমাদের সাথে শেয়ার করবেন যে মাতিম সাকিবের ফেসবুক অ্যাকাউন্ট কেন নেই? মাল্টিপল রিজনস ফেসবুক অ্যাকাউন্ট না থাকার। এক হচ্ছে কন্টেন্ট ইজ নট রেগুলেটেড ফেসবুকে। আমরা যখন ফেসবুকে কোনো কন্টেন্ট আপলোড করি এখনো, মানে আমাদের তো যেহেতু ইউ সেড যে আমার একটা পেজ আছে, শুধু ফেসবুকেই নয় সবগুলো সোশ্যাল মিডিয়াতেই আমি এই প্রবলেমটা দেখেছি যে আমাদের রিজিয়নে না ভায়োলেন্সটা খুব ভালো চলে আর কি। তো আমরা যখন ওই যে ফেসবুকে ভিডিও আপলোড করি তখনও তো কিছু ভিডিও সাজেশনে আসে যে ভিডিওস ইউ মাইট লাইক। ওখানে দেখবেন 6টা ভিডিও আসলে 6টার 4টাই আইদার কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোথাও মারামারি হচ্ছে, এইটার সিসিটিভি ফুটেজ বা ক্যামেরা ক্যাপচার। এই জিনিসগুলো খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট আই ডু। আমার খুব মানে মেন্টালি সেন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এই ধরনের জিনিসপত্র না খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে। একটা ভিডিওতে আমি দেখছি অন্য একজনকে ছিনতাই করা হচ্ছে, ওইটার পরে আসলে আমি বসে আমি তোমায় ভালোবাসি এটা একটা গানের মধ্যে বলা যায় না সত্যি কথা বলতে। সো এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে একটা স্পেসিফিক ইনসিডেন্ট। আমি ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখনও আমার ফেসবুক ছিল। সো তখন অঙ্ক পরীক্ষা ছিল অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল। ওখানে আমি সারা রাত অঙ্ক টঙ্ক করে রাতে 2টার সময় আই ওয়ান্টেড টু একটু রেস্ট করার জন্য আমি একটু আই লেড ব্যাক অ্যান্ড দেন আমি চিন্তা করলাম ফোনটা যেহেতু হাতের কাছে আছে লেটস স্ক্রল আ বিট। তো স্ক্রল করতে করতে একটা ছবি পেলাম আমি, যেখানে ইট ওয়াজ জাস্ট এ হেড, একটা মাথা আর কি, একটা ভদ্রমহিলার মাথা, অ্যান্ড দ্যাটস ইট, একটা ছবি। তারপরে মানে ইউ গেট শকড অ্যান্ড ব্লাড ইজ এভরিওয়্যার। অ্যান্ড দেন আমি ঢুকে ক্যাপশনটা পড়ার চেষ্টা করলাম অ্যান্ড ইট সেড যে দি আনফর্চুনেট ওমেন জাস্ট গট রেপড, অ্যান্ড তার মাথাটা আসলে ওই রেল লাইনে তার বডিটা রাখা হয়েছিল, তার মাথাটা কাটা গেছে আর কি। তো ওটা গড়াতে গড়াতে ওখানে এসে ওখানে ওইভাবে থেমেছে, অ্যান্ড পিপল টুক ফটোজ অফ ইট অ্যান্ড পোস্টেড অন ফেসবুক। তো আমার অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়েছিল অ্যাজ ফার এজ আই ক্যান রিকল। সো তারপর থেকে ওই দিন থেকে আই টুক দি অ্যাক্টিভ ডিসিশন যে না, সোশ্যাল মিডিয়া আমার জন্য না, অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট, অ্যান্ড মেন্টাল এই বিক্ষিপ্ততা নিয়ে আসলে আর্ট সম্ভব না। তারপরে সময় অনেকটা নষ্ট হয়, অ্যালগোরিদমগুলো এমনভাবে ডিজাইন যে আপনি ইউল গেট হুকড। আপনার একটু পরপর মনে হবে আচ্ছা মোবাইল কোথায়, আমি একটু ঢুকি ইনস্টাগ্রামে একটু দেখি কে কি পোস্ট করলো। ওটাতে আলটিমেটলি আমাদের কারোর কোনো উপকার হয় না, বাট ওই জায়গাটায় আমাদের ঢুকতে ইচ্ছে করে, অ্যালগোরিদম ওভাবেই ডিজাইনড। আবার অন দি আদার সাইড এটাও কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ হিপোক্রেটিক আর ইউ, যে আপনি নিজে ব্যবহার করেন না বাট আপনি অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন। আনফর্চুনেটলি এখন আর ডিস্ট্রিবিউশনের কোনো মিডিয়াম নাই আমাদের। যদি সিডি থাকতো আই উডন্ট হ্যাভ ডিস্ট্রিবিউটেড মাই সংস অন ইউটিউব, ফেসবুক। সো ইয়া। সবাই বলে যে মাতিম সাকিব খুবই লাজুক প্রকৃতির, তো এটা নিয়ে মাতিম সাকিব কি বলবে? লাজুক না, আসলে চুপচাপ, মানে যেখানে মনে হয় যে আমার অতটুকু ইনফরমেশন নলেজ আছে যে কিছু একটা আমি কন্ট্রিবিউট করতে পারবো, ওখানে বাদে আমার কথা বলতে তেমন একটা মানে আগ্রহ পাই না আমি। মানুষের কথা বলার একটা ন্যাচারাল ফ্লো থাকে, তো সেখানে সেই ফ্লোটাকে নষ্ট করার আমার কোনো ইন্টেনশন নেই। সো ধরেন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আইড লাভ টু হিয়ার ইউর স্টোরি। এখন আপনার গল্পে আমি তো পার্টিসিপেট করিনি, হয়তো আপনি আপনার দিনের ব্যাপারে কথা বলছেন, আপনার সারাদিনে হয়তো আমি আপনার সঙ্গে ছিলাম না। সো এখন আমি এখানে কি কন্ট্রিবিউট করবো? সো
সো আই টেন্ড টু লিসেন। লজ্জা তো আসলে আই ডোন্ট থিঙ্ক এই ইন্ডাস্ট্রিতে কাজ করে লজ্জা আমাদের ক্যারি করার কোনো অপশন আছে। ওকে, ইউ আর লিসনার, মানে আই এম আ লিসেনার, আই ডোন্ট লাইক টু টক। আমি অনেক কথা বলতে পছন্দ করি, আমি বাচাল প্রকৃতির একটা মানুষ, কিন্তু যেখানে আমি জানি আর কি ওইটুকুতেই কথা বলতে পছন্দ করি। মানে থাকে না যে একটা কমফোর্ট জোন বা পারসন টু পারসন সেটা ভ্যারি করে। হ্যাঁ, ব্যাপারটা কি এরকম, এন্ড অ্যালং উইথ দ্যাট আমার নিজের ইনফরমেশন থাকতে হবে ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তাহলে সেখানে আমরা কি মাহাতিম সাকিবকে এক্সট্রোভার্ট বলবো, ইন্ট্রোভার্ট বলবো না অ্যাম্বিভার্ট বলবো? না, ইন্ট্রোভার্টই। আচ্ছা, কিছু কিছু স্পেসিফিক পারসনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে আমি তখন অনেক কথা বলি, সেখানে কি মাহাতিম সাকিব এক্সট্রোভার্ট? ইয়েস, ওখানে কোনো ইন বিটুইন নাই, মানে মাঝখানের কিছু নাই। একদম। আচ্ছা, এই চেহারাটা তো আসলে কেউই জানে না, তো সবার সেই জায়গাটাতেই কিউরিওসিটি থাকবে যে মাহাতিম সাকিব যখন পার্টিকুলার কারোর সাথে এক্সট্রোভার্ট হয়ে যায় সে আসলে কি কি করে। You don't wanna know. You just ask my best friend Rafsan. You'll get an idea. একটু শুনি, আজকে যেহেতু একটা স্পেশাল আয়োজন, একটু স্পেশাল গল্প তো শুনতেই চাইতে পারি নাকি? না, খুব বুঝলো কি, খুব অদ্ভুত আজগুবি প্রশ্ন করি আমি, নানান বিষয়ে জিজ্ঞেস করি, নাথিং স্পেসিফিক, বাট হয় কি, মানে যেহেতু রাফসান হি ওয়ার্কস উইথ মি, আমরা একসঙ্গে কাজ করি ফর মাহাতিম সাকিব, সো হয়তো আমরা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু নিয়ে একটা ডিসকাশন করছি, হঠাৎ করে we would start talking about যে সাপোজ কোনো একটা জিনিস আমি পয়েন্ট আউট করে বলবো, দোস্ত আমার মনে হচ্ছে এই জিনিসটার ওয়েট 2 কেজি, হিল বি লাইক না এই জিনিসটার ওয়েট 3 কেজির নিচে হবেই না। তো এটা নিয়ে আমরা দেখা গেল 1.5 ঘন্টা কথা বললাম, যেখানে উই ওয়ার টকিং অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট। সো এটা অনেক বেশি হয়, উই ড্রিফট অ্যারাউন্ড আ লট, অ্যান্ড এইটা টিপিক্যালি আমি শুরু করি, যাদের সঙ্গে আমি এক্সট্রোভার্ট তাদের সঙ্গে আমি টিপিক্যালি এটাই, আর অনেক ভুলভাল কথাবার্তা বলি, এটা মানে ইয়ত্তা নেই কোনো। এটা কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস Some things are better unsaid. That untold story of মাহাতিম সাকিব, যদি আমরা কখনো পাই যে সেই মাহাতিম সাকিবকে আবিষ্কার করার একটা সুযোগ, চাচ্ছিলাম একটু সুযোগ করতে, তবুও সে বেশি সুযোগ দিচ্ছে না। আচ্ছা, একটু অ্যাক্টিভিটি নিয়ে জিজ্ঞাসা করি যে when he is extrovert তখন কি কি অ্যাক্টিভিটি থাকে? কিছু না, জাস্ট প্যাচাল পারি বেশি, কিছু না, জাস্ট একটু বেশি প্যাচাল পারি, আর হচ্ছে হ্যাজ আ লট টু ডু উইথ মিউজিক। আমি আমার মিউজিশিয়ানদের সঙ্গে অনেক বেশি এক্সট্রোভার্ট, তাদের সঙ্গে আমি আমার ভেতরটা খুলে গান বাজনা করি আর কি, তো অনেক কিছু শেয়ার করার অপশন থাকে। এনারাও খুবই জ্ঞানী গুণী মিউজিশিয়ান, বাট তারাও আমার ইনপুটটা নেয়, সো ওই এন্ডে আমি অনেকটা এক্সট্রোভার্ট থাকার চেষ্টা করি আর কি। আচ্ছা, একসাথে কাজ করতে গেলে দেখা যায় যে যতই ব্যক্তিগত সম্পর্কে সুন্দর একটা বোঝাপড়া থাকুক, সবাই চায় যে কাজটা ভালো হোক, কিন্তু সেখানে একটা দ্বিমত চলে আসে, একটু ফাইটিং কিন্তু হয়, যেটা খুব স্বাভাবিক। তো সেই সিচুয়েশন গুলো আমি একটু আজকে শুনতে চাই। হ্যাঁ, অহরহ, মানে আমি আমার ওপিনিয়নগুলোর ব্যাপারে, when it comes to creative work, আমি আমার ওপিনিয়নগুলোর ব্যাপারে একটু নার্সিসিস্টিকই বলা যায়, মানে আমার মনে হয় যে না, এটা হয়তো এইভাবেই হয়। সো এখানে আবার ল্যাক অফ ইনফরমেশন আছে, সো এইটা নিয়ে ইন্টারনাল টিমের মধ্যেই আমাদের অনেক রকমের দ্বিমত হয়, বাট অফকোর্স ইট নেভার গোজ আউট অফ দ্য প্রফেশনালিজম ব্যারিয়ার। আমরা প্রফেশনালিজম ব্যারিয়ারের মধ্যে থেকেই হয়তো একজনকে ইনপুট দিই, বাট এটা নিয়ে অনেক ডিসকাশন করে অনেক সময় যায়, বাট আমার মনে হয় যে না, যত কথা বলবো তত আসলে জিনিসটা বেটার হবে, সো উই লেট দ্যাট ফ্লো। ওকে, দেখা যায় যে আমি যখন আমার পার্টনারের সাথে কাজ করতে যাই, তার সাথে আমার একটা ভালো বোঝাপড়া থাকলে ওই প্রজেক্টের ক্ষেত্রে অনেক ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া এমন পর্যায়ে চলে যায় কথা বলা বন্ধ হয়ে যায়। তো এরকম কি হয় মাহাতিম সাকিবের? না, আপনি চাইলেও আমার সঙ্গে ঝগড়া করতে পারবেন না। আমি একটা পয়েন্টে যখন বুঝবো যে না, আপনার পয়েন্ট আমার পয়েন্ট মেলার কোনো অপশনই নেই, তখন I'll just agree to what you say, যে আচ্ছা ঠিক আছে, রাইট, এক্স্যাক্টলি, that's how it should. সেটা যদি কাজের ক্ষেত্রে হয়, আপনার পার্টিকুলার আপনার প্রজেক্টের ক্ষেত্রে হয়, সেটা আপনি মেনে নেবেন যে হ্যাঁ তাহলে এই মিউজিকটা এরকমই হবে? বা না, ওইটা তো কাজের ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই, বিকজ ধরেন আমরা তো প্রাইমারিলি উই এগ্রি অন সামথিং, যে না আজকে আমরা এইটাই করছি, এতটুকুই করছি, তারপরেই উই স্টার্ট ওয়ার্ক। সো ওইখানে আসলে বিফোর হ্যান্ড উই নো হোয়াট উই ডুইং, সো অত দূর যাওয়ার অপশন থাকে না। আচ্ছা,
আমরা মাহাতিম সাকিবের গল্প শুনছিলাম, এখন আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতার কথা শুনতে চাই, যেই অভিজ্ঞতাটা মাহাতিম সাকিব কখনো ভুলবে না। এটা একদম ডিরেক্ট কোনো একটা ঘটনা, যেরকম আমরা ফেসবুকের রিয়াকশন শুনেছি বা মানুষের কমেন্ট শুনেছি যেগুলো আপনার মনে দাগ কেটেছে, কিন্তু থাকে না যে খুব সুন্দর একটা স্মৃতির মধ্য দিয়ে আপনি গেছেন, এর কোনো একজন ফ্যানের রিয়াকশন হতে পারে, কোনো লেজেন্ডের দেয়া কমেন্ট হতে পারে। রিসেন্টলি we have been shooting for মায়া পাখির একটা মার্কেটিং ক্যাম্পেইন। ওখানে আই গট দ্য চান্স টু ইন্টারভিউ প্রিন্স ভাই। প্রিন্স ভাইয়ের সঙ্গে আমরা আমার স্টুডিওতে বসে উই হ্যাড আ কনভারসেশন অ্যান্ড গানটাও আমরা শ্যুট করেছি, ওটা ইটস অ্যাভেলেবল অন ইউটিউব, বাট কনভারসেশনগুলো আসলে ইজ নট আ পার্ট অফ দ্যাট কন্টেন্ট আর কি। কনভারসেশনগুলো আমরা জাস্ট আমাদের জন্য করেছি। তো ওখানে উনি ওনার বাবার ব্যাপারে শেয়ার করেছিলেন, ওখানে উনি ওনার গল্পটা আমাদেরকে খানিকটা বলেছিলেন, যেটা টু বি অনেস্ট অনেক বেশি ইন্সপায়ার করেছে। অ্যান্ড ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস পিপল আর লিভিং লেজেন্ডস। এরকম একটা সন্ধ্যা যে আমি আমার লাইফে কাটাতে পারবো, এটা আমি টু বি অনেস্ট কখনো স্বপ্ন দেখিনি। সো ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স আই উইল নেভার ফরগেট। ওকে, এবার আমি খুব কমন একটা কোয়েশ্চেন থ্রো করতে চাই, যেটা গানের মানুষ গান নিয়েই থাকবে আমি জানি, তবুও যদি একটু নিয়মের খাতিরে জানতে চাই যে ফিউচার নিয়ে এখন কি ভাবছে বা ফিউচারে কি কি প্রজেক্ট আছে? ফিউচারে প্রজেক্ট তো বেশ কিছু অ্যালাইন্ড আছে, জানি না কোনটা কবে কিভাবে রিলিজ পাচ্ছে, বাট বেশ কিছু কাজ আসলে অলরেডি পাইপলাইন্ড। আমরা আমাদের ইন্টারনাল টিমেও বেশ কিছু কাজ আমরা এখন we are more focused on our YouTube channels. I'm saying channels because we are opening another new channel যেটাতে আমরা শুধু অরিজিনাল গান ছাড়বো। সো ওইটা নিয়েও আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড। সাথে সাথে দুই বাংলাতেই বেশ কিছু কাজ হচ্ছে। সো এগুলো আর কামিং। আর ফিউচার নিয়ে তো এই যতদূর বাংলা মিউজিককে নিয়ে যেতে পারি আর কি। এখন আমরা একটা ছোট্ট সেগমেন্ট রেখেছি, গুগলে মাহাতিম সাকিব সম্পর্কে যা কিছু সার্চ করা হয় টপ মোস্ট সার্চ লিস্টটা আমরা নিয়ে এসেছি, যে ফ্যানরা মাহাতিম সাকিব সম্পর্কে কি কি জানতে চায়। গান নিয়ে তো সার্চ থাকেই, এর বাইরে তার পার্সোনাল লাইফ নিয়ে মানুষের কিছু কিউরিয়াসিটি আছে, তো সেগুলো আমি একটু আপনাকে জানাতে চাই। আচ্ছা, গো অন। So most searched question is Mahatim Sakib ki Bharatiyo? না 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 না, I can show you my national ID card, passport, 100% made in Bangladesh. Okay. Mahatim Sakib date of birth or age? 19 December. Age থাক। অনেক পুরনো আমি। I'm old. Mahatim Sakib GF, I mean girlfriend. না, আমরা গ্রাউন্ড ফ্লোর, আমরা 5th ফ্লোরে এখন। সো মাহাতিম সাকিব 5 নট জি, এখন 5th, আমরা 5th ফ্লোরে আছি Okay. এখন these are very personal questions. These are questions that I'm not interested. নিরাপত্তার সম্মতির লক্ষণ। ওকে। ও বাবা। মাহাতিম সাকিব হাইট? As far as I know 5'11", লাস্ট যখন মাপিয়েছিলাম তখন। ওকে। রিলিজিয়ন? মুসলিম। ফাদার্স নেম? আনিসুর রহমান। ওকে। লাস্ট ওয়ান, মাহাতিম সাকিব এখন কোথায়? ওই যে 5th ফ্লোরে, মাই টিভি 5th ফ্লোরে ঈদের দিনে আমাদের সাথে মিউজিক ভিউতে। সো থ্যাংক ইউ সো মাচ, দারুণ সময় কাটলো। আপনার কেমন লাগলো আজকে ঈদের দিনে মাই টিভিতে এসে? কাজ থাকলে একটু অস্বস্তি লাগে, বিকজ বাসায় সবাইকে রেখে চলে আসা, ওদের চোখের মধ্যে ওই চোখ মুখে ওই একটা ইয়ে থাকে যে যেতেই হবে, এই টাইপের একটা ভাব থাকে। বাট স্টিল কাজই সব আসলে। সো আমার জন্য অ্যাটলিস্ট, আমি কাজটাকে প্রচণ্ড ভালোবাসি। সো যেখানেই কাজ করার সুযোগ থাকে, আই লাভ ওয়ার্কিং। সো ঈদের দিনেও আই এম গেটিং টু ডু হোয়াট আই লাভ। সো ইয়া, ইটস আ ব্লেসিং। ওকে, মাহাতিম সাকিবের ফ্যান ফলোয়ার অডিয়েন্সের জন্য আজকে ঈদের দিনে সে কি বলবে? একটু নিজের দিকে যত্ন রেখে তারপরে গরুর মাংস খাবেন, বিকজ ফিজিক্যাল লেভেলটা, মানে ফ্যাট লেভেল, তারপরে কোলেস্টেরল লেভেল, এইসব ব্যাপারে একটু মনোযোগ রাখাটা দরকার। বাট তাছাড়া এনজয় ইউর ঈদ। আমি যেরকম, উই আর নট কিপিং এনি বাউন্ডারিজ, সো ডোন্ট কিপ এনি বাউন্ডারিজ। উই গেট very little time to be happy. So be happy with your family and enjoy Eid Mubarak. বাহ, যেহেতু কুরবানির ঈদ, মাহাতিম সাকিব কি রান্না করে কখনো করেছে গরুর মাংস রান্না? আমিও রাঁধুনি, তেলাপোকাও পাখি। সো
ওকে, আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে আজকের এই ঈদ আয়োজন থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তবে যেটা রিকোয়েস্ট থাকবে যে একটা গানের সুর দিয়ে যদি আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করি আমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের মাই টিভির ঈদ স্পেশাল আয়োজন তিব্বত স্নো মিউজিক ভিউ। আশা করছি আপনার ঈদের আনন্দে একটু হলেও মাত্রা যোগ করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, ঈদে প্রিয়জনদেরকে সাথে নিয়ে অনেক আনন্দে মেতে থাকুন। ঈদ মোবারক। তোরই সাথে রোজ বিষাদ নিখোঁজ, তোর সাথে বেঁচে থাকা, তোকে পেলে জানি সব ফুল দানি প্রজাপতি রঙে আঁকা। তোর চোখ জলে কি লেখা তলে, ছায়া ছুঁয়ে ঠিক জানি। ও মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই, যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। ও মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই, যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই।